আজকে নতুন সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাবসলম এন্ড একিটোফেলের শর্ট কোশ্চেন। 233 পেজ থেকে শুরু। হাউ ডিড একিটোফেল ম্যানেজ টু ইউনাইট অল দ্য malcontents ইন দ্য ল্যান্ড? কিভাবে আসতে পারে যে একিটোফেল কিভাবে মানে যারা রাজার এগেইনস্টে ছিল, চার্লস দ্য সেকেন্ডের এগেইনস্টে ছিল, তাদেরকে জড়ো করছিল এক জায়গাতে। অথবা ডিসক্রাইব দ্য পিপল হুম অ্যাবসলম ইউনাইটেড ইনটু এ সিঙ্গেল পার্টি টু ওভারথ্রো কিং। অথবা এভাবে বর্ণনা মানে এভাবে কোশ্চেন আসতে পারে যে অ্যাবসলম কিভাবে রাজাকে উচ্ছেদ বা উৎখাত করার জন্য লোকজনদেরকে এক জায়গায় বা একটা পার্টিতে জড়ো করছিল, তাদের সম্পর্কে আলোচনা করো বা লিখো। তো বলছে মানে এক কথায় মেন কথা হচ্ছে যে রাজার এগেইনস্টে যাদেরকে এক জায়গায় করা হয়েছিল তাদের সম্পর্কে লিখো। তো এখানে বলছে যে জন ড্রাইডেন অ্যাবসলম এন্ড একিটোফেল ইজ ওয়ান অফ দ্য 18th century's prominent satires। যে জন ড্রাইডেন একটা বিখ্যাত মানে 18 শতাব্দীর একটা বিখ্যাত স্যাটায়ার হচ্ছে অ্যাবসলম এন্ড একিটোফেল। Achitophel used some cunning devices to persuade the different groups of anti-royalist। Achitophel কি করছে কিছু মানে ছলাকলা বা কৌশল অবলম্বন করে এন্টি রয়্যালিস্ট যারা ছিল বা যারা রাজার এগেইনস্টে ছিল এদেরকে এক জায়গায় জড়ো করছে। হু আর ডিসস্যাটিসফাইড উইথ দ্য কিং, যারা কিনা রাজার মানে সাথে সন্তুষ্ট ছিল না বা রাজার প্রতি যারা সন্তুষ্ট থাকতে পারে নাই। টু রিবেল এগেইনস্ট দ্য কিং এন্ড টু ওভারথ্রো দ্য কিং, এই জন্য তারা রাজার এগেইনস্টে রিভল করছে এবং তারা রাজাকে উচ্ছেদ করছে। এরপর বলছে মানে উচ্ছেদ করার চেষ্টা করছে আর কি। এরপর বলছে এরপরে সে কোন কোন লোকজনগুলো একিটোফেল বা অ্যাবসলমদের দলে ছিল তাদের সম্পর্কে বলছে। ফার্স্ট যে গ্রুপটা আছে যে দ্য বেস্ট পিপল অফ দ্য রয়্যাল ব্লাড হ্যাড দ্য অপিনিয়ন দ্যাট দ্য ইংলিশ মোনার্কি এক্সারসাইজ টু মাচ পাওয়ার। যে ফার্স্ট যে গ্রুপটা অ্যাবসলম বা একিটোফেলদের দলে ছিল, এরা হচ্ছে এই মাইন্ডের লোকজন যে যারা এটা মনে করতো ইংল্যান্ডের রাজা তখন যে ছিল চার্লস সেকেন্ড, তাকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়ে গেছে। মানে এই মতবাদে বিশ্বাস ছিল যে রাজাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, এই জন্য তারা রাজার এগেইনস্টে চলে গেছিল। যে সাম অফ দেম আর মিসগাইড বাই ডিসাইডফুল ডিভাইসেস, যে তাদের মধ্যে অনেকে ছিল যে তারা অনেক লোকজনের মানে খারাপ লোকজনদের প্রতারণার খপ্পরে পড়ছিল আর কিছু। আমরা এখান থেকে জানতে পারলাম রাজার এগেইনস্টে ফার্স্ট যে দলটা ছিল এরা বিশ্বাস করতো রাজাকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এরপরে যে যে দলটা ছিল সেটা হচ্ছে there was a group of people who were self motivated to make money। আরেকটা দল ছিল যারা শুধুমাত্র টাকা ইনকাম করতে মানে স্বার্থান্বেষী যাকে বলে। they pretended that তারা এমন ভান করতো they lent money and cost money for the sake of the national interest, যে তারা এমন ভান করতো যে তারা রাষ্ট্রের সুবিধার জন্য বা রাষ্ট্রের ভালো কিছুর জন্য টাকা ধার দিচ্ছে বা হেল্প করতেছে। Actually they make money at the cost of the nation by leading the country to civil war। বাট তাদের আসল উদ্দেশ্য ছিল দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে লোকজনদের কাছ থেকে যত বেশি টাকা হাতিয়ে নেওয়া যায়। অনেকটা আমাদের দেশে যেমন সিন্ডিকেট মানে সিস্টেম বা ব্যবস্থা ওই রকম আর কি, যে তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে এরপরে তারা মানে অতিরিক্ত মুনাফা অর্জন করে। ওই মানে সেকেন্ড গ্রুপটা ওই রকম টাইপের লোকজন ছিল যে যারা বিশ্বাস করতো যে মানে যারা হচ্ছে স্বার্থান্বেষী ছিল, যে যারা দেশে গৃহযুদ্ধ বাদে ওখান থেকে অর্থ সম্পদ লুট করতে চাইতো। থার্ড গ্রুপ কোনটা? another group of people thought that the king cost too much and did little good। থার্ড যে গ্রুপটা অ্যাবসলম এবং একিটোফেলদের দলে আসছিল এরা বিশ্বাস করতো রাজা অতিরিক্ত খরচ করে বাট রাষ্ট্রের জন্য তেমন কিছু করে না। মানে সে নিজের জন্য খরচ করে, রাজ পরিবারের জন্য খরচ করে বাট রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারে না। এটা ছিল থার্ড গ্রুপের লোকজন। এরপর আরেকটা গ্রুপ ছিল there was another section of people guided by the ambitious priest who demanded high position, hated Charles the second and monarchy। আরেকটা লোকজন ছিল যারা হচ্ছে সেই যে সমস্ত প্রিস্টরা ছিল বা যাজকেরা ছিল যারা রাজার এগেইনস্টে ছিল, সেই যাজকদের অনুসারীরা। মানে এক কথায় সেই যে সমস্ত যাজক বা ধর্মীয় লোকজন রাজার এগেইনস্টে ছিল তাদের অনুসারী ছিল ফোর্থ গ্রুপের লোকজন আর কি। তারা রাজাকে ঘৃণা করত। মানে কি রাজা এমন একটা আইন করছিল যে সেই চার্চের ক্ষমতা ওই সমস্ত মানে ধর্মীয় গুরুদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তো এতে কি হয় সেই ধর্মীয় গুরুরা ক্ষমতাচ্যুত হয়। তো তাদের যারা অনুসারী ছিল এটা তো তারা সাপোর্ট করতে পারবে না, এই জন্য তারা রাজার এগেইনস্টে ছিল, যেটা ছিল ফোর্থ গ্রুপ। ফিফথ গ্রুপ কোনটা? ওই সমস্ত সেই চার্চের লোকজনদের যাদেরকে রাজা ক্ষমতাহীন করছে বা ক্ষমতাচ্যুত করছে। যে another group of people out of their sheer instinct who worship the god of their forefathers and they respected their wealth in a real sense they are fully destructive and constructive। তারা কি সম্পদ ধ্বংসাত্মক টাইপের ছিল। এই পাঁচটা গ্রুপের লোকজনদের কি অ্যাবসলম একিটোফেল তাদের দলে মানে ইউনাইট করছিল রাজার এগেইনস্টে রিভেল করার জন্য বা রাজাকে উচ্ছেদ করার জন্য। এইটা বুঝতে কোনো প্রকার সমস্যা আছে? 5 নাম্বার পয়েন্ট আবার
5 নাম্বার পয়েন্ট, আপনি 4 নাম্বার পয়েন্ট বুঝেন, তাহলে 5 নাম্বারটা বুঝতে পারবেন। 4 নাম্বার পয়েন্টে কি বলছে, যে যে সমস্ত প্রিস্ট ছিল তাদের অনুসারীরা, তো সেই অনুসারীদের অবশ্যই প্রিস্ট ছিল, মানে সাধারণ লোকদের যাদেরকে অনুসরণ করতো আর কি, এরাই তো ছিল প্রিস্ট। তো 4 নাম্বার পয়েন্টে বলছে সেই অনুসারীরা তারা রাজার এগেইনস্টে ছিল, এবং 5 নাম্বার পয়েন্টে বলছে যাদেরকে অনুসরণ করতো সেই প্রিস্ট, মানে সেই সমস্ত প্রিস্টরা রাজার এগেইনস্টে ছিল। সাপোজ হচ্ছে আপনি বাংলাদেশ যে সরকার তার এগেইনস্টে, ওকে, তো আপনাকে আবার আমরা ফলো করি, তো 4 নাম্বার পয়েন্টে আমাদের কথা বলছে, 5 নাম্বার পয়েন্টে আপনার কথা বলছে। ফাতিমা ঝরা, ক্লিয়ার এবার? জি। আচ্ছা, এরপরটা দেখুন যে হাউ ডাজ ড্রাইডেন স্যাটার ইজ দ্য কন্টেম্পোরারি ইংলিশ পিপল ইন অ্যাবসালম এন্ড আকিটোফেল। জন ড্রাইডেন সে কন্টেম্পোরারি বা সমসাময়িক ইংলিশ লোকজনদেরকে এই যে পলিটিক্যাল স্যাটার এখানে কিভাবে স্যাটারাইজ করছে, অথবা এইভাবে একটা এক্সপ্লানেশন হিসেবে আসতে পারে, দ্য জিউস এ হেড এ স্ট্রং মুডি মার ইংরেজ, জিউস বলতে ইহুদি, বা এখানে ইহুদি বলতে কিন্তু ইংলিশ জাতিকে ইন্ডিকেট করছে। ইংলিশ জাতি তারা কেমন ছিল, হেড এ স্ট্রং, জেডি ছিল, মুডি ছিল, মার ইংরেজ, ঝগড়াঝাটি বাধাইতো। নো কিং কুড গভর্ন, নো গড কুড প্লিজ, কোন রাজা বা কোন গড তাদেরকে সন্তুষ্ট করতে পারতো না। তার মানে ইংলিশ লোকজনদের কিভাবে স্যাটারাইজ করে সেটা হচ্ছে কোশ্চেন। তো বলছে স্যাটার ইজ এ লিটারি অ্যাটাক অন দা ফলিস এন্ড ভাইসেস, ভয়েসেস আছে, ভয়েস হবে না ভাইসেস হবে, ঠিক করে নিন একটু। কত পেজ যেন দেখছিলাম, 233, এটা 234 পেজ না, 213, 263, 240, 40, 36, 34, এখানে হবে ভাইসেস কিন্তু, ওকে। The vices of an individual or a society with a view to correcting them through laughter and ridicule, যেটা হচ্ছে সাহিত্যিক আক্রমণ, যেখানে ওটকে যেন জয়েন হতে চাচ্ছে মাসুদ ভাই মনে হয়, মাসুম ভাই, আচ্ছা, ওকে। তো বলছে যে স্যাটার হচ্ছে একটা সাহিত্যিক আক্রমণ যেখানে সমাজের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এদের ভুল ত্রুটিগুলো রিপ্রেজেন্ট করা হয় হাস্যরসাত্মক ভঙ্গিতে, যেন তারা সেটা সংশোধন করে নিতে পারে। তো বলছে ড্রাইডেন অ্যাবসালম এন্ড আকিটোফেল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পলিটিক্যাল স্যাটার। জন ড্রাইডেন লেখা অ্যাবসালম এন্ড আকিটোফেল একটা উৎকৃষ্ট মানের স্যাটায়ার। ড্রাইডেন ইজ দ্য মাস্টার অফ ক্রাফটসম্যানশিপ ইন দ্য আর্ট অফ স্যাটারাইজেশন। মানে স্যাটায়ার লেখার ক্ষেত্রে ড্রাইডেন সে পুরো মাস্টার, বা দারুণ লিখতে পারে। In Absalom Negative, he satirizes the English people for their whims and fickleness. যে Absalom Negative এর মধ্যে সে ইংলিশ লোকজনদেরকে স্যাটারাইজ করছে তাদের অস্থিরমতি অথবা তাদের ফিকল মাইন্ডেডনেস এর জন্য। এক কথায় তারা খামখেয়ালি টাইপের ছিল। He narrates the English people that they are not satisfied with their present king. তারা ইংলিশ লোকজনদেরকে, মানে জন ট্রাইডেন ইংলিশ লোকজনদের সম্পর্কে বলছে যে তারা তাদের বর্তমান রাজাকে নিয়ে, মানে চার্লস দ্য সেকেন্ডকে নিয়ে সন্তুষ্ট ছিল না। দে প্রসেস ল্যাক অফ কমন সেন্স, যে তারা মানে তাদের মধ্যে কমন সেন্স বা এই যে সেন্স বা বিবেকের অভাব ছিল আসলে। দেয়ার ওয়াজ এ সাইন অফ রেস্টলেসনেস ইন দেয়ার মাইন্ড, সবসময় তাদের মনটা কেমন ছিল, বিক্ষিপ্ত বা অস্থির টাইপের, মানে তারা কোনো কিছুতে স্থির থাকতে পারতো না আর কি, একটু কি বলে যে দুর্দণ্ড স্থির থাকে এমন তারা থাকতে পারতো না। জাস্ট এ মিনিট। এরপর বলছে যে সাসেস আফটার দ্য ডেথ অফ অলিভার ক্রোমেল, যেমন যখন অলিভার ক্রোমেল মারা যায়, দে মেড হিজ ফুলিশ সন রিচার্ড দ্য লর্ড প্রোটেক্টর, তখন অলিভার ক্রোমেলের যে ছেলে রিচার্ড ক্রোমেল তাকে ইংল্যান্ডের লোকজনরা রাজা বানায়। বাট দে আর নট স্যাটিসফাইড উইথ হিম ফর এ লং টাইম, কিন্তু রিচার্ডকে নিয়েও তারা সন্তুষ্ট থাকতে পারে, যার ফলে সিংহাসনে আরোহণ করার 2 বছর পরে তাকে সিংহাসনচ্যুত করা হয়। As a result, they dethroned the Lord Protector and called the exiling king Charles to make him their প্রোটেক্টর। এরপরে তারা চার্লসকে ডাকে আর কি, ওকে, যে কিনা তাদের প্রোটেক্টর। এখানে চার্লস হবে, চার্লস দা সেকেন্ড হবে আর কি, চার্লস দা সেকেন্ড না, ঠিক আছে, যে চার্লস দা সেকেন্ড টু কি আছে, টু মেক হিম দেয়ার প্রোটেক্টর। এরপরে তারা চার্লসকে ডাকে, মানে যাকে কিনা ই করা হয়েছিল, নির্বাসিত করা বা নির্বাসন দেওয়া হয়েছিল, তাকে ডাকে যে আমাদের এখন নতুন রাজা দরকার। বাট দিস টাইম অলসো দে আর আনপ্লিজড উইথ দ্য বেনিশড কিং, বাট রাজাকে, মানে সেই চার্লস দ্য সেকেন্ডকে রাজা করার পরেও তারা সন্তুষ্ট থাকতে পারে না। এরপরে তারা কি করছে, রাজার অবৈধ সন্তান তাকে তারা সিংহাসনে আনতে চাইছে। তার মানে দেখুন একজনের পর একজন রাজা চেঞ্জ করছে, বাট তাদের মেন্টালিটির কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ওকে। এরপর বলছে যে but this time also they are unpleased with the banished king and they tried to make a conspiracy against the king. Thus the English people were whimsical, তার মানে তার কি whimsical বা খামখেয়ালিপনা ছিল, অস্থির মতো ছিল, and fickle minded. Neither any god nor any king could satisfy them for a long time. না কোনো রাজা না কোনো দেবতা বা দেবী তাদেরকে দীর্ঘ সময়ের জন্য
সন্তুষ্ট করতে পারত। ড্রাইডেন describes their fickleness in যে ড্রাইডেন তাদের যে অস্থিরতা এইভাবে বর্ণনা করছে যে the Jews had a strong moody and murmuring race, তারা কেমন ছিল? headstrong, জেদি ছিল, মুডি ছিল, মারিং বা ঝগড়াটে একটা জাতি ছিল। no king could govern nor no god could please, কোনো রাজা বা কোনো মানে হচ্ছে দেবতা তাদেরকে সন্তুষ্ট করতে পারতো না। এই ছিল তাদের মানসিক অবস্থা আর কি, বা তারা কেমন খামখেয়ালি টাইপের ছিল। এটা বুঝতে সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই। পরেরটা দেখুন। Just এক মিনিট। 53 53 53 আপনাদের পড়াশোনার কি অবস্থা? কার কয় সাবজেক্ট শেষ হয়েছে, মানে রিভাইজ হয়েছে? শেষ তো হয়েছে অলরেডি প্রায় 6টার উপরে। কলেজের আছে যে ফাতিমাতুল জোহরা আর কি মাসুম ভাইয়া, মোনালিসা, কার কয় সাবজেক্ট কমপ্লিট হয়েছে? ভাইয়া আমার 2 থেকে 3টা হয়েছে। 2-3টা হয়েছে। ফাতিমাতুল জোহরা আপনার? আমার হচ্ছে প্রোজ আর হচ্ছে ওদিক থেকে প্রোজ আর হচ্ছে যে ক্রিটিসিজম, এই দুটো রিভাইজ করা বাকি আছে। আর যে সাবজেক্টগুলো আপনার পড়ানো বাকি আছে ওগুলো তো বাকি তার আছে। মানে 4 সাবজেক্ট আছে বাকি, বাকি 4 সাবজেক্ট কমপ্লিট হয়েছে, তো ওকে। মোনালিসা, আপনার কয় সাবজেক্ট কমপ্লিট হয়েছে? আমার 4 সাবজেক্ট। 4 সাবজেক্ট, আচ্ছা। এক্সামের তো আর আপনাদের মেবি 23 তারিখ থেকে শুরু না, আর 21 মানে 20-21 দিনের মতো আছে। আর একটু ফাস্ট আগাইতে হবে, কেমন? আচ্ছা, আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এরপর বলছে আইডেন্টিফাই দ্য পলিটিক্যাল পার্সোনাজ ইন দ্য পোয়েম অ্যাবসলিউট এক্সাম্পল, যেখানে পলিটিক্যাল কোন কোন পার্সোনাজ আছে, বা এক কথায় কোন কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের এখানে ডেসক্রিপশন দিয়ে আছে সেই সম্পর্কে আলোচনা করো। তো বলছে ড্রাইডেন অ্যাবসলুট and Achitophel ইজ আ পলিটিক্যাল স্যাটার, একটা পলিটিক্যাল বা রাজনৈতিক একটা স্যাটার। হয় কি স্যাটারাইজ, যেখানে সে স্যাটারাইজ করছে কি দ্য পলিটিশিয়ানস অফ হিজ টাইম, তার সমসাময়িক পলিটিশিয়ানদের। আউটওয়ার্ডলি বাহ্যিক দিক থেকে দে সিমড পায়াস, মনে হতে তারা অনেক ধার্মিক এন্ড ডেভোটেড টু দ্য কিং, এবং হচ্ছে রাজার প্রতি তারা যথেষ্ট আনুগত্যশীল। বাট ইনওয়ার্ডলি কিন্তু আভ্যন্তরীণ বা সত্যিকার অর্থে দে আর সো ক্রুয়েল এন্ড ট্রাই টু বেনিশ দ্য কিং, তারা মানে নৃশংস বা জঘন্য ছিল এবং তারা রাজাকে উৎখাত করতে চাইতো। সাপোর্ট তো থাক দূরের কথা। একিটোফেল ওয়াজ ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন ছিল কি একিটোফেল। এট ফার্স্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিভোটেড সার্ভেন্টস, ওয়ান অফ দ্য মোস্ট ডিভোটেড সার্ভেন্টস অফ দ্য কিং, সে ফার্স্টে রাজার অনেক অনুগত ছিল। বাট লেদার হি প্ল্যান টু ডিফাই দ্য অথরিটি অফ দ্য কিং, এরপর সে রাজার এগেইনস্টে বিদ্রোহ করে, একটা সে শয়তানের মতো যেখানে গডের এগেইনস্টে বিদ্রোহ করেছিল। ফার্স্টে কিন্তু সে অনেক বড় একজন মানে কি বলে যে ফেরেশতাদের মতো ছিল, মানে সে ফেরেশতা ছিল না, বাট তাকে ফেরেশতাদের মতো হচ্ছে সুযোগ সুবিধা ছিল, সে গডের অনেক কাছে থেকে তার কি করতে পারছিল, যে কি বলে যে উপাসনা করতে পারছিল আর কি। এরপর সে গডের এগেইনস্টে চলে যায়। যাই হোক, যে he was a weak person and knew that who could be suitable victim to fulfill his desire, এর সে খুব চালাক ছিল, সুতরাং সে জানতো যে কাকে ইউজ করলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে, খারাপ উদ্দেশ্যে ফুলফিল করতে পারবে। He instigated Absalom to revolt against his father, যার ফলে সে রাজার অবৈধ ছেলে যে অ্যাবজলম তাকে উস্কে দেয় তার বাবার এগেইনস্টে রিভোল্ট করার জন্য। এই হচ্ছে অ্যাবজলমের মতো যে ক্যারেক্টার আর কি, ওকে। এরপর আছে কি শিমেই, তার মানে আমরা কিন্তু ফার্স্ট অ্যাবজলম সম্পর্কে জানতে পারতেছি। এরপর আছে শিমেইয়ের কথা। শিমেইকে, শিমেই ইজ দা অথর না অ্যানাদার রিপাবলিকান, সে হচ্ছে আরেকজন রিপাবলিকান বা গণতান্ত্রিক, মানে রাজার এগেইনস্টে, এন্ড এ গ্রেট সাপোর্টার অফ দ্য এন্টি রয়্যালিস্ট গ্রুপ, সে এন্টি রয়্যালিস্ট, মানে রয়্যালিস্ট বলতে রাজ বা রাজ পরিবারের লোকজন, এন্টি রয়্যালিস্ট মানে রাজার এগেইনস্টে যারা, তার মানে সে হচ্ছে রাজ পরিবারের এগেইনস্টে ছিল। পিস্টলস ফর স্লিংস বে বেথেল, নামগুলা খেয়াল রাখেন, তার নাম কি স্লিংস বে বেথেল, SLINGS, স্লিংস BY বাই স্লিংস বে বেথেল, BETHL বেথেল, মানে তার সত্যিকার নাম হচ্ছে স্লিংস বে বেথেল, বাট এখানে তার আহ যে ডিসগাইজড নেম সেটা হচ্ছে শিমে। এরপর বলছে হি শোড ফলস ইন্টারপ্রিটেশন টু দ্য পিপল, সে লোকজনদের সাথে মানে মিথ্যা অভিনয় করতো বা ভান করতো। হি শোড ডিভোশন টু গড বাট হেটেড দ্য কিং, সে দেখাইতো যে গডের প্রতি তার অনেক আনুগত্য বোধ আছে, বাট গডের এজেন্ট হচ্ছে রাজা, সে রাজাকে সে সাপোর্ট করতো না। এন্ড হিজ অর্ডিন্যান্স, এবং তার আইন কানুন সে মানতো না। হি ইউজড টু আর্ন মানি বাই চিটিং
পিপল, ওকে, যে সে হচ্ছে লোকজনের সাথে চিট করে অর্থ সম্পদ আদায় করতো বা মানে অর্জন করতো আর কি, সুতরাং সেও খারাপ টাইপের একজন লোক। কি জিমরি ইজ অ্যানাদার মেম্বার অফ এন্টি রলেজ গ্রুপ, সে আরেকজন এন্টি রলেজ গ্রুপের মেম্বার। এটা বলছে যে হি ইজ এ হিউমারাস সিম্বল অফ ইনকনস্ট্যান্ট ম্যান, সে কি হাস্যরসাত্মক বাট কোনো কিছুতে স্থির থাকতে পারে না, ইনকনস্ট্যান্ট মানে কোনো কিছুতে কনস্ট্যান্ট না। হি অ্যাট্রাক্টস পিপল ডিসগাইজিং অ্যাজ এ কেমিস্ট, সামটাইমস এ মিউজিশিয়ান, সামটাইমস এ স্টেটসম্যান, সামটাইমস এ ক্লোন। সে কখনো হচ্ছে একজন এরকম মিউজিশিয়ান বা গায়কের ভান ধরে, আবার কখনো একজন চিকিৎসকের, আবার কখনো একজন রাজনীতিবিদের, কখনো একজন ভাড়ের, মানে এক এক সময় এক একটা আর কি লোকজনদেরকে আকৃষ্ট করে। হি ওয়াজ আ লাভার অফ উইমেন, পোয়েট্রি, পেইন্টিং এন্ড এবং এই সমস্ত জিনিসকে সে ভালোবাসতো। এরা ছিল রাজার এগেইনস্টে। এরপর বলছে ড্রাইডেন প্রেইজেস দ্য সাপোর্টার অফ কিং ডেভিড সাউথ আফ্রিকান। এছাড়া ড্রাইডেন সে রাজার পক্ষে যারা ছিল সেই সমস্ত কিছু রাজনীতিবিদদের কথা কোনো উল্লেখ করছেন, যে দ্য কিং সাপোর্টার অ্যাজ ফলোস, রাজাকে যারা সাপোর্ট করতে এরা কারা কারা, যেমন ভার্জিল এই বলছে যে হিজ ফার্স্ট সাপোর্টার ইজ ভার্জিল, রাজাকে যে মানে সাপোর্ট করতো তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ভার্জিল, হু স্ট্যান্ডস ফর ডিউক অফ অরমন্ড, যে কিনা অরমন্ডের ডিউক ছিল। হি ওয়াজ এ ডিভোটেড সার্ভেন্ট অফ চার্লসের একজন ডিভোটেড সার্ভেন্ট ছিল, বা মানে খুব একজন অনুগত দাস ছিল বা কর্মচারী ছিল। হি অ্যাকম্পানিড চার্লস দ্য সেকেন্ড ডিউরিং হিজ এক্সাইল, এমনকি যখন চার্লস দ্য সেকেন্ডকে ফ্রান্সে এক্সাইলে পাঠানো হয় তখনও তার সাথে ভার্জিলেই ছিল, তারপরে সে তাকে সাপোর্ট করতো। এরপর হচ্ছে কি জ্যাডককে, জ্যাডক ওয়াজ দ্য কম্পানিয়ন অফ ডেভিড, সেও কিন্তু ডেভিড বা মানে এখানে ডেভিড হচ্ছে তার ছদ্মনাম, সত্যিকার চার্লস দ্য সেকেন্ড, তার মানে চার্লস দ্য সেকেন্ডের অনুসারী জ্যাডকও ছিল। এখানে জ্যাডকও কিন্তু ছদ্মনাম, যে হি স্ট্যান্ড ফর উইলিয়াম স্যানক্রফট, তার সত্যিকার নাম হচ্ছে উইলিয়াম স্যানক্রফট, এবং সে কে ছিল আর্চবিশপ অফ ক্যান্টারবরি, সে হচ্ছে ক্যান্টারবরির আর্চবিশপ ছিল। আর্চবিশপ একটা টাইটেল, আর ক্যান্টারবরি একটা জায়গার নাম। এরপর আরো আছে অন্যরা কোথায়, নাকি অন্যরা মানে পরীক্ষার টেনশনে তারা ঘুমাইতেছে মাত্র, আপনাদের এখানে বোধহয় আসছেন 10 জনের মতো, তো কলেজে হয়েছে 3-4 জন। এবার বলছে এড্রিয়েল কি, এড্রিয়েল হচ্ছে সন অফ ভার্জিল, সে ভার্জিলের ছেলে। হি স্ট্যান্ডস ফর জন শেফিল্ড, তার মানে তার সত্যিকার নামটা হচ্ছে জন শেফিল্ড, সে হচ্ছে মালগ্রেভ নামে একটা জায়গা থার্ড আর্ল, এই জন্য বলছে থার্ড আর্ল অফ মালগ্রেভ। এরপর কি হচ্ছে হুসাইকে, যে হুসাই সে হচ্ছে ডেভিডের ফ্রেন্ড, যে স্ট্যান্ড ফর লরেন্স হাইট, তার নাম হচ্ছে লরেন্স হাইট। আর্ল অফ রসেস, সে হচ্ছে রচেস্টারের আর্ল ছিল, আর্ল একটা টাইটেল। চার্লস দ্য সেকেন্ড ফার্স্ট লর্ড অফ দ্য ট্রেজারি, এবং সে হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের ফার্স্ট কোষাধ্যক্ষ ছিল আর কি, মানে যে হচ্ছে মানে অর্থমন্ত্রী টাইপের। হি ফোর্ট এগেইনস্ট দ্য এক্সক্লুশন বিল, এবং সে এক্সক্লুশন বিলের এগেইনস্টে ছিল, কারণ এটা রাজার এগেইনস্টে ছিল আর কি। এরপর বলছে হুসাইকে ডেভিড স্প্রেন্ট স্ট্যান্ড ফর লরেন্স, না এটা তো আমরা পড়লাম। এরপর পড়ছে এমিল কেডা, এমিল স্ট্যান্ড ফর এডওয়ার্ড সাইমন, তার নাম হচ্ছে এডওয়ার্ড সাইমন। স্পিকার অফ দ্য হাউস অফ কমন্স এন্ড ট্রেজারার অফ দ্য নেভি, সে হচ্ছে হাউস অফ কমন্স এর একজন স্পিকার ছিল, এবং সে হচ্ছে নৌবাহিনীর হচ্ছে ট্রেজারার বা কোষাধ্যক্ষ ছিল আর কি। এই হচ্ছে রাজাকে যারা সাপোর্ট করতো, মানে এই সমস্ত পলিটিক্যাল পার্সোনালিটিকে অ্যাবসলুট মেগনেটিক মধ্যে আমরা পাই। এছাড়া আরো অনেক আছে, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যার ফলে এগুলো মেনশন করেছে। আপনারা চাইলে আরো লিখতে পারেন, বাট পার্ট বি না তো লিখলো এনাফ হবে। এটা নিয়ে সমস্যা থেকে না ভাই, সমস্যা নেই। ভাইয়া ভার্জিল ওই যে রাজাকে যখন চার্লস দ্য সেকেন্ডকে যখন হচ্ছে কোথায় জানি পাঠানো হয়েছে বললেন, তখন সাথে ছিল। আচ্ছা, চার্লস দ্য সেকেন্ড কে যখন নির্বাসনে পাঠানো হয় তখন, মানে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল ফ্রান্সে, তখন তার সাথে হুসাই ছিল, সরি হুসাই না, ফার্জিলাই ছিল। আচ্ছা, স্টোরিটা বলি যে যখন কিনা মানে পিউরিটানদের উৎখাত হয়, এর আগে রাজা ছিল চার্লস দা ফার্স্ট, মানে প্রথম চার্লস। এরপরে যার মানে পিউরিটান ধর্মের অনেক বেশি রাইজ বা উত্থান ঘটে, এর ফলে সেই রাজা প্রথম চার্লসকে হত্যা করা হয় 1660 সালে, ওকে। মানে এর ফলে কিন্তু ক্যারোলিনিসটা শেষ হয়ে যায়, এবং এরপরে পিউরিটান লিডার অলিভার ক্রোমেল সে রাজা হয়। দেন সে প্রায় 7-8 বছর সিংহাসনে থাকে, এবং যখন কিনা মানে রাজা চার্লস ওয়ানকে হত্যা করা হয়, এইটা দেখে তার ছেলে যে সে নির্বাসনে চলে যায় বা তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সে। এরপর অলিভার ক্রোমেল রাজা হয়। দেন অলিভার ক্রোমেল মারা যাওয়ার পরে তাকে আবার মানে তার ছেলে যে রিচার্ড তাকে রাজা বানানো হয়, সে 2 বছর থাকে, এরপরে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপরে ওই যে চার্লস ওয়ানের ছেলে চার্লস সেকেন্ড কে নির্বাসনে দেওয়া হয়েছিল ফ্রান্সে, তাকে আবার আহ্বান করা হয় সিংহাসনে আসার জন্য। এবার কি মনে পড়ছে ফাতেমাতুজ জোহরা? এগুলো হিস্ট্রিতে আমি আপনাদেরকে পড়াইছিলাম। হ্যালো ফাতেমাতুজ জোহরা।
শুনতে পাচ্ছেন কিনা এক্স্যাক্টলি জানি না। আচ্ছা, এরপরটা দেখি। Why was Absalom unwilling to rebel against his father? কেন অ্যাবজলম সে তার বাবার এগেইনস্টে রিবেল করতে চায়নি? মানে অ্যাবজলম কিন্তু ফার্স্টে তার বাবার এগেইনস্টে যায়নি, বাট তাকে উস্কে একিটোফেল তার দলে নিয়ে আসছিল আর কি। যে অ্যাবজলম ওয়েস্টার্ন ফর ডিউক অফ মনমাউথ, সে হচ্ছে ডিউক অফ মনমাউথ ইজ দ্য ইলিজিটিমেট সন অফ চার্লস দ্য সেকেন্ড, সে হচ্ছে চার্লস দ্য সেকেন্ড বা দ্বিতীয় চার্লসের অবৈধ ছেলে। শাওয়ার্সবেরি কিন্তু হচ্ছে সেই একিটোফেল আর কি। বলছে সে কি করে, tries to lead him to make a revolt against father, সে তাকে উস্কে দেয় তার বাবার এগেইনস্টে রিভোল্ট করার জন্য। বাট হি ডাজ নট এগ্রি উইথ শাওয়ার্সবেরি, কিন্তু সে মানে অ্যাবসলম সে ফার্স্টে কিন্তু শাওয়ার্সবেরির পক্ষে ছিল না, মানে তার বাবার এগেইনস্টে রিভোল্ট করতে চায় নাই। হি আর্গুজ দ্যাট, সে এমন যুক্তি দেখায়, হিজ ফাদার ইজ কাইন্ড, তার বাবা অনেক ভালো, জেনারিয়াস এন্ড সাপোর্টার অফ দ্য ল অফ দ্য কান্ট্রি, এবং সে রাষ্ট্রের আইন কানুন মেনে চলে, সুতরাং তার এগেইনস্টে রিভোল্ট করা ঠিক হবে না। হিজ ফাদার ইজ দ্য ডিফেন্ডার অফ ফেথ এন্ড জয় ফর দ্য পিপল, এমনকি তার বাবা ওই দেশের লোকজনদের মানে যে আনন্দ বা এক কথা বিশ্বাস ধরে রাখছে। হি মেইনটেইন জাস্টিস এন্ড পিস ডিউরিং হিজ রুলিং পিরিয়ড, সে যতক্ষণ বা যতদিন শাসন করছে সে বেশ শান্তি মতোই ওই দেশ শাসন করছে। এই সমস্ত যুক্তি দেখায় অ্যাবসলম, সে এবং এগুলো থেকে বলে সে তার বাবার এগেইনস্টে রিবেল করতে চায় না। এরপরে বলছে হি জেন্টেল হাম্বল এন্ড অলওয়েজ উইথস্টার ফর পাবলিক গুড, সে অনেক ভালো এবং সে সবসময় লোকজনদের পক্ষে থাকে। He says that people may be right in demanding their freedom, but he cannot demand freedom because if he demands freedom, it will be a sort of crime as he is the son of the king. এমনকি আবদুল মারা বলে যে হ্যাঁ, সাধারণ লোকজন তারা রিভোল্ট করতেই পারে, বাট আমি সেটা করতে পারি না। কারণ কি? কারণ আমি হচ্ছে রাজার ছেলে, সুতরাং আমি তার এগেইনস্টে যেতে পারি না। He cannot legally claim the throne because he is the legitimate son of the king. এমনকি সেটাও বলে যে আমি হচ্ছে তার অবৈধ সন্তান, সুতরাং আমি মানে যে হচ্ছে রাজ্য বা হচ্ছে রাজ সিংহাসনে বসার আমার কোনো লিগ্যাল অধিকার নাই। Thus his filial feelings toward the king have restrained him from ওকে। কি ব্যাপার, আমার এখান থেকে ওয়াইফাই চলে গেছে নাকি মাসুম ভাইয়ার ওখান থেকে ওয়াইফাই চলে গেছে, কোনটা আমি এক্স্যাক্টলি জানি না। আমার এখান থেকে মনে শোনা যাচ্ছে, মাসুম ভাইয়ের ওখান থেকে চলে গেছে, ঠিক আছে। তো অতঃপর বলছে thus his filial feelings towards the king have restrained him and allowed him from revolting against his father. তার মানে এই যে অ্যাবজলম তার তার বাবার প্রতি মানে চার্লস দ্য সেকেন্ডের প্রতি সন্তান সুলভ একটা আচরণ ছিল আর কি। মানে তার বাবা সে যেহেতু সে তার ছেলে হয়, সুতরাং সন্তানের মতো আচরণ করছে আর কি, বা যেহেতু চার্লস দ্য সেকেন্ড তার মানে ফাদার হয়, সুতরাং সে তার সাথে বাবার মতো আচরণ করছে। এই জন্য এই যে যে আচরণ, এই আচরণের জন্যই কিন্তু হচ্ছে হুম, এই আচরণের জন্য সে তার বাবার এগেইনস্টে রিভোল্ট করতে চায় নাই। বিসাইড দ্য কিং ওয়াজ ভেরি কাইন্ড এন্ড সিম্প্যাথেটিক টুয়ার্ড দ্য ডিউক অফ মনমাউথ, এমনকি রাজা এই যে যে মানে ডিউক অফ মনমাউথ বা হচ্ছে অ্যাবজলম, সে অবৈধ হওয়া সন্তানের সত্ত্বেও তাকে যথেষ্ট ভালোবাসতো। দ্য কিং হ্যাজ সাপ্লাইড অল হিজ নিড, রাজা তার সমস্ত প্রয়োজন বা চাহিদা সাপ্লাই করতো, ফুলফিল করতো। হি হ্যাজ স্যাটিসফাইড হিজ নিডস বিফোর দোজ নিডস আর ফিলড বাই হিম এন্ড ফুলফিলস হিজ ডিজায়ার বিফোর দে টেক শেপ ইন হিজ মাইন্ড, এমনকি কোনো কিছু চাওয়ার আগে রাজা তাকে সেটা দিয়ে দিত। সো দেয়ার ইজ নো কজ টু রিভোল্ট এগেইনস্ট দ্য কিং, সুতরাং অ্যাবসলম তার বাবার এগেইনস্টে রিভোল্ট করার কোনো ইচ্ছাই মানে সে পোষণ করে নাই। পরবর্তীতে একিটোফেল তাকে উস্কে দেয়, যার ফলে সে তার বাবার এগেইনস্টে রিভোল্ট করে। এই হচ্ছে কেন অ্যাবসলম সে তার বাবার এগেইনস্টে যেতে চায়নি। এটা কি সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরটা বলছে রাইট এ শর্ট নোট অন দ্য পপিশ প্লট। পপিশ প্লট সম্পর্কে শর্ট নোট লেখে। এটা একটু পেঁচালো টাইপের কোশ্চেন, মানে ইজি আছে বাট অনেকগুলো চরিত্র তো এই জন্য একটু কঠিন মনে হতে পারে, ভালো মতো খেয়াল রাখি। কি বলছে পপিশ প্লটটা কি? আসলে প্লট মানে চক্রান্ত, পপিশ আসছে পোপদের থেকে, তার মানে পোপরা বা ক্যাথলিক ধর্মের অনুসারে যে চক্রান্তটা করছে এটাকে বলা হয় পপিশ প্লট। তো বলছে দ্য পপিশ প্লট in English history was a fictitious conspiracy, একটা চক্রান্ত against English Catholics, ইংলিশ ক্যাথলিকদের এগেইনস্টে, ফেব্রিকেটেড ইন 1670, এবং যেটা উত্থাপন করা হয় বা সেই চক্রান্তটা করা হয় 1678 সালে। কার দ্বারা? বাই টাইটাস ওটস এর দ্বারা, অ্যাজ এ মিনস অফ গেইনিং পাওয়ার। কেন সে চক্রান্ত করে? ক্ষমতা লাভের জন্য। এরপর বলছে যে ডিউরিং দ্য রেইন অফ চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ড ওয়াজ এ প্রোটেস্ট্যান্ট নেশন। যখন ইংল্যান্ডের রাজা চার্লস দ্য সেকেন্ড ছিল তখন ইংল্যান্ড হচ্ছে একটা প্রোটেস্ট্যান্ট নেশন ছিল, মানে অধিকাংশ লোকজন হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী ছিল। চার্লস ওয়াজ এ ক্লোজেড ক্যাথলিক, মানে চার্লস হবে না, চার্লস দ্য সেকেন্ড হবে। যে চার্লস দ্য সেকেন্ড ওয়াজ এ ক্লোজেড ক্যাথলিক, সে একজন পরিপূর্ণ ক্যাথলিক ধর্মের অনুসারী ছিল কি, মানে সে বাইরে ভান করতো যে সে হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মকে সাপোর্ট করে, বাট আভ্যন্তরীণ দিক থেকে মানে ছদ্মবেশে সে হচ্ছে ক্যাথলিক ধর্মটাকে সাপোর্ট করতো।
বাট হিজ ব্রাদার জেমস ওয়াজ অ্যান ওপেন ক্যাথলিক। কিন্তু চার্লস সেকেন্ডের যে ভাই আর কি, জেমস দ্য ফার্স্ট, সে সম্পূর্ণ একজন ওপেন ক্যাথলিক ছিল। মানে এক কথায় ইংল্যান্ডের অধিকাংশ লোকজন ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী। তো রাজা সে মানে চার্লস দ্য সেকেন্ড, সে হচ্ছে ছদ্মবেশে এই ক্যাথলিক ধর্মটাকে সাপোর্ট করতো। মানে সে সত্যি করতে ক্যাথলিক ধর্মের অনুসারী ছিল, বাট সে সেটা সরাসরি দেখাইতো না। কিন্তু তার যে ভাই জেমস, সে সত্যিকার অর্থে ক্যাথলিক ধর্মটাকে সাপোর্ট করতো, সরাসরি সেটা রিভিলও করতো। As Charles the Second had no legitimate heir, যেহেতু চার্লস দ্য সেকেন্ডের মানে এমনিতে বৈধ কোনো পুরুষ সন্তান ছিল না যে কিনা তার সিংহাসনে বসতে পারে, দা থ্রোন আফটার হিজ ডেথ, সুতরাং তার মারা যাওয়ার পরে যে রাষ্ট্র ক্ষমতা এটা কার হাতে যাবে, উড গো টু জেমস, এটা তার যে ভাই জেমসের হাতে চলে যাবে। বাট মেনি ইন দ্য কান্ট্রি ডিড নট ওয়ান্ট দ্য কিং টু বি ক্যাথলিক, কিন্তু যেহেতু রাষ্ট্র অধিকাংশ লোকজন ছিল হচ্ছে প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী, এই জন্য তারা চায়নি যে ক্যাথলিক ধর্মের কেউ যেন সিংহাসনে আসুক। যার ফলে তারা রাজা জেমসকে মানে জেমসকে রাজা হিসেবে চাইতো না। বাট জেমসই তো রাজা হবে, তাই না? কারণ চার্লস দ্য সেকেন্ডের বৈধ কোনো পুরুষ ছেলে নাই, যার ফলে তার ভাই গিয়ে রাজা হবে। বলছে এট দ্য টাইম টাইটাস ওটস ডিক্লেয়ার্ড বিফোর ওয়েস্টমিনিস্টার জাস্টিস অফ দ্য পিস, ওই সময় টাইটাস ওটস নামের এক ভদ্রলোক, খুব জঘন্য টাইপের ক্যারেক্টার আর কি, তো সে কি করে ওয়েস্টমিনিস্টারের সামনে বসে সে একটা ঘোষণা দেয় যে স্যার এডমন্ড বেরি গডফ্রে দ্যাট Catholics were planning to kill Charles the Second and to place James on the throne and to suppress Protestantism, যে এমন একটা ঘোষণা দেয় যে ক্যাথলিক ধর্মের লোকজনেরা তারা রাজা চার্লসকে হত্যা করে রাজা জেমস মানে জেমসকে রাজা করতে চাচ্ছে, যাতে করে প্রোটেস্ট্যান্টিজমকে দমানো যায়, মানে থামানো যায়, এবং ক্যাথলিক ধর্মটাকে ছড়িয়ে দেওয়া যায়, কারণ রাজা জেমস হচ্ছে ক্যাথলিক ধর্মের অনুসারী। দেন গডফ্রে ডিসঅ্যাপিয়ার্ড এন্ড ওয়াজ ফাউন্ড মার্ডার্ড, এরপরে গডফ্রে সে হচ্ছে মানে ওখানে তাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং তাকে মানে এরপরে পাওয়া যায় যে সে মানে তাকে কেউ মার্ডার করছে আর কি, মানে এক কথায় তাকে গুম করে হত্যা করা হয়। দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্লট ওয়াজ ওয়াইডলি বিলিভড এন্ড পাবলিক প্যানিক এনসুয়েড, তো সারা মানে ম্যাক্সিমাম লোকজন এই যে যে ঘটনাটা এটা বিশ্বাস করতে আরম্ভ করে যে হ্যাঁ সত্যি হয়তো ক্যাথলিকরা সরি যে যারা ক্যাথলিক এরা রাজা সেকেন্ড কি মানে রাজা চার্লস সেকেন্ডকে হত্যা করতে চাচ্ছে এবং তাদের অনুসারী যে জেমস তাকে সিংহাসনে উঠাতে চাচ্ছে, যার ফলে কি হয় রাষ্ট্রের মধ্যে মানে একটা অরাজকপূর্ণ অবস্থা ক্রিয়েট হয়। ওটস ওয়াজ রিগার্ডেড অ্যাজ হিরো, এবং ওটসকে তখন হিরো বলে স্বীকৃতি দেওয়া হয়, কারণ সে এই কথাটা শেয়ার করছিল আর কি, বা সে এই ঘটনাটা উত্থাপন করছিল। এন্ড অ্যাবাউট 35 ইনোসেন্ট ক্যাথলিক্স আর এক্সিট, এবং এই ঘটনায় দোষী হিসেবে প্রায় 35 জন ক্যাথলিককে হত্যা করা হয়, মানে ফাঁসিতে ঝোলানো হয়। 7 years later he was found guilty of lying, 7 বছর পরে মানে হচ্ছে ইনভেস্টিগেট বা তদন্ত করে দেখা যায় টাইটাস ওটস সে আসলে একটা চক্রান্ত করছিল, তার মানে সে অপরাধী ছিল। he was publicly whipped through the streets, তাকে যার ফলে শাস্তি মানে কি করা হয় সারা রাস্তা জুড়ে তাকে হুইপ করা, মানে পাবলিক প্লেসে তাকে চাবুক মারা হয়। আফটার জেমস দ্য সেকেন্ড অ্যাসেন্ড দ্য থ্রোন, যখন জেমস দ্য সেকেন্ড সিংহাসনে আরোহণ করে। he was sent to prison, তাকে কারাগারে পাঠানো হয় ফর হিজ ক্রাইম, তার অপরাধের জন্য। বাট ওয়াজ রিলিজড ইন 1680, কিন্তু তাকে 1628 সালে রিলিজ করা হয় বাই উইলিয়াম দ্য থার্ড উইথ এ উইকলি ইনকাম অফ 10 পাউন্ড, এবং তাকে 10 পাউন্ডের একটা ভাতা দেওয়া হয়। এই হচ্ছে পপিশ প্লটটা। এটা কি মাথায় ঢুকছে নাকি মাথার উপর দিয়ে গেছে? চার্লস টু মনে মনে কি ছিল আর আসলে কি ছিল? আচ্ছা, সে সে হচ্ছে সত্যিকার অর্থে মানে আসলে ছিল হচ্ছে ক্যাথলিক পন্থী, বাট সে সবার সামনে যেহেতু রাষ্ট্রের লোকজন হচ্ছে হচ্ছে কি বলে যে প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী, এই জন্য সে সবার সামনে এমন ভান করতো সে প্রোটেস্ট্যান্ট ধর্মকে সাপোর্ট করে। বাট তার যে ভাই জেমস সে ওপেন ক্যাথলিক ছিল। ওকে, তো যেহেতু রাষ্ট্রের লোকজন প্রোটেস্ট্যান্ট ধর্মী, সুতরাং তারা চায়নি যে আহ প্রোটেস্ট্যান্ট ধর্মী ছাড়া অন্য কেউ সিংহাসনে আসুক। কিন্তু যেহেতু রাজার কোনো বৈধ পুরুষ সন্তান ছিল না, অবশ্যই এরপরে সে মারা যাওয়ার পরে তার ভাই ওই যে জেমস যে ক্যাথলিক ধর্মী সেই সিংহাসনে আসবে। এই জন্য যারা ক্যাথলিক ধর্ম অনুসারী এদের মধ্যে থেকে একজন টাইটাসর সে একটা চক্রান্ত করে, যেটাই হচ্ছে পপিশ প্লট, যে তারা চক্রান্ত করে রাজাকে ক্যাথলিকরা হত্যা করে তাদের সাপোর্টার যে জেমস তাকে সিংহাসনে বসাইতে চাচ্ছে। বুঝছেন কি এটা ফাতেমাতুজ জোহরা? আচ্ছা, আর স্যার এডমন্ড বেরি গডফ্রে কে? এই যে যে টাইটাস ওট সে একজন ব্যক্তিকে ইউজ করে তার যে ওই যে চক্রান্ত এটাকে রিভিল করার জন্য, সেই ব্যক্তিটি হচ্ছে স্যার এডমান্ড গডফ্রে। এরপর একে আবার চক্রান্ত করে হত্যা করা হয়, মানে একে প্রথমে গুম করে এরপর হত্যা করা হয়, যার ফলে টাইটাস ওটসের যে পরিকল্পনা এটা পুরোপুরি সার্থক হয়। ওকে, সবাই বিশ্বাস করে যে হ্যাঁ হয়তো এইটাই সত্যি, কারণ এডম্যান বেরি গডফ্রে সে এইটা রিভিল করছে, যার ফলে তাকে হত্যা করা হয়েছে। বুঝছেন কি? ওকে, এরপর আমরা নেক্সট একটা দেখি। হয়ে গেল।
ঠিক আছে। এরপরে আছে এক্সক্লুশন বিল। ওকে, তো এক্সক্লুশন বিল কি, এক্সক্লুড মানে কোনো কিছু বাদ দেয়া আর কি। তো এখানে বলছে দ্য পিরিয়ড 1673 টু 1638, 1673 থেকে 1681 সাল কভারেড দ্য পিরিয়ড অফ এক্সক্লুশন ক্রাইসিস। এই সময়টাকে বলা হয় এক্সক্লুশন ক্রাইসিসের একটা সময়। মানে পার্লামেন্টে অবৈধ বিল পাস হয় না এরকমটা। দেয়ার ওয়াজ এন এক্সক্লুশন বিল বিফোর পার্লামেন্ট, যে পার্লামেন্টে এরকম একটা এক্সক্লুশন বিল উত্থাপন করেছে। বিল মানে কিন্তু বোঝায় যে চুক্তি টাইপের। বলছে দ্য বিল রিকমেন্ডেড দ্য এক্সক্লুশন অফ জেমস দ্য সেকেন্ড ফ্রম দ্য লাইন অফ সাকসেশন এন্ড ওয়ান্টেড দ্য ডিউক অফ মনমাউথ অ্যাজ দ্য নেক্সট সাকসেসর অফ কিং চার্লস। মানে এখানে বলছে যে দেন রাজা, মানে রাজা চার্লস দ্য সেকেন্ড যখন মারা যায়, এরপর হচ্ছে তার ভাই, হুম এখানে ভুল লেখা আছে, জেমস দা ওয়ান হবে। ওখানে যে জেমস টু লেখা আছে না, ওখানে শুধু জেমস হবে, এটা হবে না। ওকে, যে জেমস মানে যে যখন রাজা মানে তৃতীয় চার্লস মারা যায়, তার তো বৈধ সন্তান নাই, পুরুষ সন্তান নাই, যার ফলে তার ভাই জেমস সে রাজা হয়। তো লোকজনরা এটা চাচ্ছিল না। সে একটু আগে আমরা যেটা বললাম যে রাষ্ট্র লোকজন হচ্ছে প্রোটেস্ট্যান্ট পন্থী ছিল, যার ফলে তারা রাজা জেমসকে রাজা চায়নি। তো যাই হোক, সে রাজা হয়েছে, দেন তাকে উৎখাত করে ডিউক অফ মনমাউথ বা হচ্ছে যে তারা সেই যে নাম কি, জেমস দ্য সেকেন্ড, তাকে সিংহাসনে বসাইতে চাইছে আর কি। এরপর বলছে যে দ্য কিং অপোজ দ্য বিল এন্ড ডিসলভড পার্লামেন্ট। তো রাজাটাকে সাপোর্ট করেননি। ওকে, যার ফলে সে বলছে পার্লামেন্ট বা সংসদে এই বিলটা উত্থাপন করো এবং এটা সংসদ কর্তৃক ডিসলভ বা সমাধান করা হবে। He was then requested to call parliament to approve the choice of parliament for the nomination of the next in the parliament কর্তৃক এখন নমিনেশন দেওয়া হবে কে রাজা হবে নেক্সট ডে। So he compares it to the deceit practice of biblical Jacob who sought the blessings of his father Isaac by pretending to be his own brother Esau। এরপরে রাজা মানে সে জেমস, মানে জেমস, সে এটাকে কম্পেয়ার করছে একটা বাইবেলের প্রতারণার সাথে। বাইবেলের প্রতারণাটা ছিল কেমন, এই যে যে জ্যাকব, যে কিনা তার বাবা, তার মানে এখানে বাবা হচ্ছে আইজাক। তো আইজাকের দুই ছেলে, একজন হচ্ছে ইসাও আর একজন হচ্ছে জ্যাকব। ওকে, তো ইসাও সে হচ্ছে ছোট, আর সরি ইসাও সে হচ্ছে বড়, জ্যাকব হচ্ছে ছোট। সুতরাং নিয়ম অনুসারে এই যে ইসাও সে তো রাজা হবে, তাই না? মানে আইজাক যখন মারা যাবে তখন তার বড় ছেলে ইসাক রাজা হবে। বাট এই ইসাক যেন রাজা হতে না পারে, এই জন্য ইসাককে কারাগারে পাঠিয়ে জ্যাকব সে রাজা হয়। মানে সে নিজেকে ইসাও সাজায়, সেই ছাগলের যে লোম টোম এগুলা দিয়ে ঢাকে, সে নিজেকে ইসাও রূপে তার মানে ফাদারের কাছে যায় এবং সে রাজ সিংহাসনের দাবি করে। তো যখন সে কথাবার্তা বলে তখন তার কথাবার্তার ভয়েস শুনে আইজাক মানে হচ্ছে জ্যাকবের যে বাবা, সে সেটা বুঝে যায়। এরপরে জ্যাকবকে সিংহাসনচ্যুত করা হয়। তো এই যে একটা চক্রান্ত, এই চক্রান্তের সাথে সেই পার্লামেন্টের লোকজনদের চক্রান্ত তাকে কম্পেয়ার করা হয়েছে এখানে আর কি, যে হি কভারড হিমসেলফ উইথ দ্য হেয়ার অফ এ গোট। এরপর বলছে and his father unable to see thought he was his more heroed brother but when Isaac heard it, কিন্তু যখন আইজাক সেই জ্যাকবের ভয়েস শুনে he discovered that সে চক্রান্তটা ধরে ফেলে। একই রকম ভাবে এখানকার যে রাজা ছিল জেমস, সেও বুঝতে পারছিল যে সংসদের লোকজন আসলে তারা ভান করে তারা আমাকে সাপোর্ট করে, বাট আসলে তারা আমাকে সাপোর্ট করে, তারাও চায় যে ডিউক অফ মনমাউথ বা জেমস দ্য সেকেন্ড যেন রাজা হয়। Similarly, the king discovered the treachery of the people. Outwardly, they pretended to be pious and prayed for his safety. যে তারা বাহ্যিকভাবে দেখা যায় তারা রাজার সেফটির জন্য প্রার্থনা করে, তারা অনেক ধার্মিক, বাট ইনওয়ার্ডলি দে ওয়ার সো ক্রুয়েল, তারা অনেক নৃশংস ছিল, এন্ড ট্রাইড টু বেনিশ দ্য কিং, তারা রাজাকে বেনিশ করতে চাইতো। দে এমপ্লয়েড এ ট্রিক অন হিম লাইক জ্যাকব টু ডিথ্রোন, তারা সেই জ্যাকবের মতো একটা পরিকল্পনা করছে তাকে ডিথ্রোন বা সিংহাসনচ্যুত করার জন্য। সো দ্য কিং ডিসাইডস টু টেক স্ট্যান্ড এগেইনস্ট দ্য রিবেল, এই জন্য রাজা সেই রিবেলদেরকে বা বিদ্রোহীদের দমানোর জন্য স্ট্রেন মানে খুব কঠোর হাতে তাদেরকে দমন করে আর কি। He affirmed that he will give punishment to the rebel according to the law of the country, সে এটা নিশ্চিত করে যারা রিবেল করছে তাদেরকে রাষ্ট্রের যে আইন অনুসারে শাস্তি দেওয়া হবে। এই হচ্ছে এক্সক্লুশন বিল। তার মানে এক্সক্লুশন বিলটাকে সংক্ষেপে বললে, যখন রাজা দ্বিতীয় চার্লস মারা যায় তখন তার ভাই সেই যে জেমস রাজা হয়, কিন্তু তাকে রাষ্ট্রের লোকজনের চাচ্ছিল না, যার ফলে জেমসকে উৎখাত করে সে রাজা দ্বিতীয় চার্লসের যে অবৈধ সন্তান জেমস, মানে দ্বিতীয় জেমস, তাকে তারা সিংহাসনে বসাইতে চাচ্ছিল। এইটা নিয়ে সেই মানে পার্লামেন্ট বা সংসদের সাথে যে একটা দ্বন্দ্ব, এটাকে বলা হচ্ছে এক্সক্লুশন বিল বা এক্সক্লুশন ক্রাইসিস। এটা কি বুঝতে পারছেন যারা কলে আছেন? ফাতিমাতুল জোহরা আর কে, মোনালিসা বোধহয়। হ্যাঁ আমার মাথার উপর দেখে আছি চরিত্র গোলান হ্যাঁ কোনটা ভালো? আচ্ছা, আমি কি আবারও রিপিট করবো নাকি রেকর্ড শুনে নেবেন? রেকর্ড শুনে নেব। ওকে, এরপর বলছে সিমেই।
সিমেইটাকে, সিমি ইজ এ রিপাবলিকান, সে হচ্ছে একজন রিপাবলিকান বা রাজার এগেইনস্টে এন্ড এ গ্রেট সাপোর্টার অফ এন্টি রয়্যালিস্ট, এবং সে এন্টি রয়্যালিস্ট গ্রুপদেরকে সাপোর্ট করে, তার মানে রাজার এগেইনস্টে। হি স্টার ফর সিলিংস দ্য বেথেল, তার সত্যিকার নাম সিলিংস দ্য বেথেল, এ শেরিফ অফ লন্ডন এন্ড মিডলসি, লন্ডন এবং মিডলসি এবং শেরিফ, শেরিফ একটা টাইটেল। He was the son of a staunch royalist, but he himself became a notorious Republican. সে একজন রয়্যালিস্টের মানে সন্তান, মানে তার বাবা রাজতন্ত্রকে সাপোর্ট করতো, বাট সে রাজতন্ত্রকে সাপোর্ট করে নাই। এরপর বলছে ইন হিজ ইউথ, শৈশবে হি ওয়াজ ডিভোটেড গড টু গড, সে মানে এর এক কথায় গডকে সম্পূর্ণ, মানে সে গডের অনুসারী ছিল আর কি, ওকে, বা সে গডকে সাপোর্ট করতো, সাপোর্ট করা বলতে সে গডের প্রতি আনুগত্য রাখতো। বাট হি হেটেড দ্য কিং, সে কিন্তু এমনটা বলা হয় তাকে যে মানে ঈশ্বরেরই একজন এজেন্ট হচ্ছে যে রাজা, তার মানে সে ঈশ্বরকে সাপোর্ট করে, বাট ঈশ্বর রিজন রাজাকে সাপোর্ট করে না। হি ওয়াজ এ মাইজার, সে অনেক কৃপণ ছিল, কিপটা। হি কেপ্ট হিমসেলফ অ্যালোভ ফ্রম হিজ সিনস হুইচ কস্ট মানি, সে এমন জায়গা থেকে নিজেকে দূরে রাখতো যেখানে টাকা পয়সা খরচ করা, মানে এক কথায় সে প্রচুর কৃপণ টাইপের একজন লোক ছিল আর কি, ওকে। ওকে, এরপর বলছে যে হি ভায়োলেটেড দ্য স্যাংটিটি অফ সাবাথ ইফ হি কুড মেক মানি বাই ডুইং সো, এমনকি যারা খ্রিস্টান তারা রবিবার দিন কিন্তু চার্চে যায়, ওকে, এবং সেই দিনটাকে বলে তারা সাবাথ ডে। তো এই সাবাথ ডেতেও কিন্তু মানে ওই দিনও যদি সম্ভব হইতো সে আকাম করতো আর কি, মানে লোকজনদেরকে চিট করে টাকা পয়সা ইনকাম করতো, সেই রকম ভন্ড টাইপের ছিল আর কি। এরপর বলছে যে হি অ্যাকুমুলেটেড ওয়েলথ বাই চিটিং পিপল এন্ড কভার্ড ইট আপ বাই দ্য ডিভোশন টু গড, সে লোকজনদের সাথে চিট করে সম্পদ আহরণ করতো এবং সে বলতো এগুলো আমি গডের জন্য নিচ্ছি আর কি, মানে সে ধর্ম ব্যবসা করতো। দ্য পিপল অফ লন্ডন সিলেক্টেড হিম অ্যাজ এ শেরিফ অফ দ্য সিটি ইন অর্ডার টু রিওয়ার্ড হিম ফর হিজ হ্যাট্রেড ফর দ্য কিং, ইংল্যান্ডের লোকজন তাকে শেরিফ বানায় কেন, মানে সরি লন্ডনের লোকজন তাকে শেরিফ মানে বানায় কেন, কারণ সে রাজাকে ঘৃণা করতো এই জন্য। হি লাভড দিস ফেলোস হু আর অ্যাজ উইকড অ্যাজ হিমসেলফ, তার মতো যারা জঘন্য সে তাদেরকে খুব বেশি পছন্দ করতো, মানে চোরে চোরে মারতো তো ভাই। এরপর বলছে যে when 2 or 3 person gathered together to condemn the king, Shimei was always to be seen in them, মানে যখন 2-3 জন লোক রাজাকে ঘৃণা করার জন্য এক জায়গায় জড়ো হইতো, মানে রাজার এগেইনস্টে খারাপ কথাবার্তা বলতো, ওইখানে সিমেই মাস্ট থাকতো। ইফ দ্য পার্সন কার্স দ্য কিং, যদি ওই সমস্ত লোকজন রাজাকে ঘৃণা করতো বা অভিশাপ দিত, হি উড জয়েন দেম ইনস্টেড অফ ডিসপার্সিং দেম, সে তাদের সাথে যোগদান করতো, তাদেরকে নিরুৎসাহিত করা থাকতো দূরের কথা, কারণ সেও রাজাকে ঘৃণা করতো। ইফ হি গট এনি লেজার ফ্রম হিজ অফিসিয়াল, যদি সে তার কাজ থেকে একটু সুযোগ পাইতো, হি স্পেন্ড দ্য টাইম ইন রাইটিং এগেইনস্ট দ্য কিং, সে রাজার এগেইনস্টে লেখালেখি করতো, ইন অর্ডার টু কনভিন্স দ্য কমন পিপল দ্যাট দ্য কিং ওয়াজ ইউজলেস, জাস্ট সাধারণ লোকজনকে এটা বোঝানোর জন্য যে রাজা উপকারের না, মানে রাজা সম্পূর্ণ অনুপকারী বা তাদের জন্য উপকারী না, বা হচ্ছে তাদের জন্য ভালো না। অ্যান অবস্টাকলস ইন দ্য ম্যাটার্স অফ ট্রেড এন্ড বিজনেস, এবং রাজা আসলে রাষ্ট্রের ভালোর জন্য মানে সে কোনো কাজ করে না আর কি, ওকে। যেমন এখানে বলছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাজার কোনো কাজ নাই এখানে, সে সম্পূর্ণ বাধা অবনত কাজ করতেছে। হি ডিড নট ড্রিঙ্ক ওয়াইন টু ইমপ্রুভ হিজ স্কিল অফ রাইটিং, সে মানে মদ পান করতো এই জন্য যে মানে সে ধর্মীয় কারণে মদ পান করতো না, বরঞ্চ সরি সে যে খ্রিস্টান ধর্মে কিন্তু আছে মদ পান করা জায়েজ আর কি, বাট সে যাতে করে তার লেখার মান ভালো এই জন্য মদ পান করতো না। He fed his servant with spiritual food and refused to give them meat which would give them strength or revolt against him, এখানে সে বলছে যে সে তার সার্ভেন্ট বা অনুসারী বা কর্মচারীদের স্পিরিচুয়াল ফুড দিত, মানে রাজার এগেইনস্টে কথাবার্তা শেখাইতো, কিন্তু কথাবার্তা বলার জন্য যে এনার্জি দরকার সেই জন্য তাদেরকে খাবার দিত না, মানে এক কথায় তাদেরকে উস্কে দিত, বাট এমনিতে কোনো টাকা পয়সা বা এরকম টাইপের কিছু দিত না আর কি। দা সিমাই ইজ আইরনিক্যালি পোর্ট্রেটেড বাই ড্রাইডেন, তার মানে ড্রাইডেন এখানে সিমাইকে পুরো আইরনিক্যালি বা উল্টো ভাবে বা খারাপ ভাবে বা নেগেটিভ ভাবে চিত্রিত করছে, যেমন এখানে বলছে ডু নট কনসিডার হিম ইনোসেন্ট, তাকে ইনোসেন্ট মনে হয় না। ইউ আর এ ম্যান অফ উইজডম, তুমি অনেক জ্ঞানী হতে পারো। ইউ উইল নো হোয়াট টু ডু টু হিম, তুমি জানো যে তার সাথে কি করা উচিত। বিং হিজ গ্রে হেড ডাউন টু গ্রেভ ইন দ্য ব্লাড, তুমি মানে বেশ ভালো করে জানো যে তার গ্রে হেডটা মানে বলছে চুল পাকা, হ্যাঁ যে চুল পাকা মাথা বা বয়স্ক লোক তাকে কিভাবে মানে রক্তাক্ত অবস্থায় কবরে ফেলতে হয়, এক কথায় তুমি এমন টাইপের জঘন্য লোক, রাজাকে কিভাবে শাস্তি দিতে হয় বা রাজার এগেইনস্টে কিভাবে খারাপ কাজ করতে হয় তুমি সেটা বেশ ভালো করে জানি। হচ্ছে সিংহের চরিত্র, মানে সে একজন শেরিফ হয়, বাট শেরিফ হিসেবে তার কাজ কি ছিল, রাজাকে সাপোর্ট করা, রাষ্ট্রের ভালোর জন্য কাজ করা, কিন্তু সে রাজার এগেইনস্টে ছিল, রাষ্ট্রের লোকজনকে রাজার এগেইনস্টে উস্কে দিত, এই হচ্ছে তার চরিত্র। এটি নিয়ে কোনো সমস্যা আছে?
হ্যালো ফাতিমা জোহরা বুঝেছেন? না ওকে, এরপরে আর একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে সেই একিটোফেলের চরিত্র নিয়ে আর কি, অথবা তার সম্পর্কে একটা মানে এরকম একটা কোটেশন আসতে পারে। এটা কিন্তু তার চরিত্রকে ডেসক্রাইব করে যে এ ফায়ারি সোল হুইজ ওয়ার্কিং আউট ইটস ওয়ে freighted the pygmy body to decay and over in from the tenement of the life, অথবা ক্যারেক্টার অফ একিটোফেল। তো বলছে দিস লাইনস হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য পলিটিক্যাল স্যাটার পোয়েম অ্যাবসলুম একিটোফেল, যে এটা অ্যাবসলুম একিটোফেল থেকে দেয়া হয়েছে বাই জন ড্রাইডেন, এবং এটা কে লিখছে? জন ড্রাইডেন। দেন বলছে হেয়ার ড্রাইডেন gives the remarkable characteristics of একিটোফেল। এই লাইনগুলো দ্বারা ড্রাইডেন সে আসলে একিটোফেলের চরিত্র বর্ণনা করছে। এরপর বলছে দ্য লিডার অফ দ্য ইন্টেরিয়রিস্ট গ্রুপ, যে কিনা ইন্টেরিয়রিস্ট গ্রুপদের লিডার ছিল। তো বলছে যে একিটোফেল স্টার পর অ্যান্থনি অ্যাশলি কুপার, তার সত্যিকারের নাম ছিল অ্যান্থনি অ্যাশলি কুপার, নামটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সে ছিল শাওয়ার্সবেরির ফার্স্ট আর্ল, যে দ্য ফার্স্ট আর্ল অফ শাওয়ার্সবেরি। এরপর বলছে একিটোফেল ওয়াজ দ্য কাউন্সিলর অফ কিং ডেভিড, সে রাজা ডেভিড মানে রাজা ডেভিড বা হচ্ছে চার্লস দ্য সেকেন্ডের একজন কাউন্সিলর বা সলা পরামর্শক ছিল। হিলে তার বেট্রায়েড এরপর সে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে and persuaded Absalom to rebel against father, এবং রাজার অবৈধ সন্তান অ্যাবসলম তাকে উস্কে দেয় রাজার এগেইনস্টে বিদ্রোহ করার জন্য। বলছে in the 17th century the name Achitophel was virtually used as a synonym for a wicked and traitorous counselor and politician, যে 17 শতাব্দীতে একিটোফেল নামটা ইউজ করা হতো যারা জঘন্য লেভেলের ব্যক্তি তাদেরকে ইন্ডিকেট করা হতো। যেমন আমরা বলি কি একটু যদি খারাপ হয় বলি মির্জাফর, ওইরকম হচ্ছে ওই সময় যারা খারাপ ছিল এদেরকে বলা হতো একিটোফেল টাইপের। লাইক একিটোফেলের মতো হি সাপোর্টেড দ্য কিং ইন দ্য বিগিনিং বাট লেদার যে লেদার কি আছে অন লেদার অন হি ডিজার্টেড হিম, যে যেমন বাইবেলে বর্ণিত আছে একিটোফেল সে ডেভিডের এগেইনস্টে ছিল, মানে ফার্স্টে সাপোর্টার ছিল এরপর এগেইনস্টে চলে যায়। একই রকম এখানেও যে একিটোফেল আছে আর কি, মানে অ্যান্থনি অ্যাশলি সে ফার্স্টে রাজার পক্ষে ছিল পরে রাজার এগেইনস্টে চলে যায়। The first Olaf was very possessed a failure human body, but in spirit he was very energetic, যে যদিও তার শারীরিক অবস্থা অনেক চিকনা চাকনা ছিল, বাট বুদ্ধির দিক থেকে সে পুরো একেবারে এনার্জেটিক আর কি। ওকে, ভায়োলেন্ট হিংস্র টাইপের এন্ড ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছিল। হিজ পিগমি বডি ওয়াজ আনএবল টু কন্টেইন দ্য ফায়ারি স্পিরিট অফ হিজ, মানে তার যে শরীর এটা এতটা চিকন ছিল যে তার মানে মন যে কতটা পাওয়ারফুল ছিল এটা ধরে রাখতে পারতো না। মানে আইরনিক্যালি বলা হয়েছে যে সে যে যদিও দেখতে শুনতে হালকা পাতলা মনে হয় বাট সে অনেক বুদ্ধিমান ছিল। ওকে, আর হচ্ছে সে এক কথা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক ছিল। এই জন্য বলছে যে তার মন যেন তার শরীরের সাথে প্রাসঙ্গিক বা সামঞ্জস্যপূর্ণ না। There was no balance between his energy of mind and his sickly physical constitution, যে তার শরীরের সাথে তার মনটা যেন কোনোভাবে যায় না, ব্যালেন্স হয় না। It was said that he never cared for his body because he was always busy and intriguing for his personal gain. এটা বলা হয় তাকে যে সে কখনোই তার শরীরের জন্য টেনশন বা মানে শরীরের যত্ন করতো না, জাস্ট কিভাবে সম্পদ আহরণ করা যায় এই উদ্দেশ্য ছিল তার। Thus, in his short and feeble body was not able to control his spirit of weakness, মানে তার বডিটা এত ছোটখাটো ছিল, মানে মানুষ হিসেবে ছোট ছিল লিলিপুটদের মতো, বাট বুদ্ধির দিক থেকে পুরো জঘন্য লেভেলের আর কি। ওকে, সুতরাং তার বডির সাথে তার মনটা বা তার স্পিরিটটা যায় না, এই হচ্ছে একিটোফেলের চরিত্র। এটা নিয়ে কারো সমস্যা আছে? না। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাবসলম একিটোফেলের যে পার্ট বি গুলো। আজকে এতটুকু থাকবে। নেক্সট ক্লাস দেখি আমি শুক্রবার সময় পেলে একটা ক্লাস, শুক্রবার সময় পাবো কিনা জানি না, শুক্রবার কুরিয়ারে যাবো। ওকে, তো যদি কি সময় পাই তাহলে শুক্রবার আরেকটা ক্লাস নেবারে এইটার যে পার্টস আছে পার্টস গুলো কমপ্লিট করে দেবেন। ওকে।